তো মাধ্যমিকের এখানে দেখতে পাচ্ছ যে 1.3 লেসেন কোষে দেখি। তো প্রথম যে প্রশ্নটা আছে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 এবং সংখ্যা দুটি হিসাব করে লিখি। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা একের অঙ্কটা কিভাবে করব। তো প্রথমত আমাদেরকে এখানে বলে দিয়েছে যে আমাদেরকে হিসাবে কিছুই বলেনি। তো এখানে বলে দিয়েছে যে অন্তর মানে বিয়োগফল আর সমষ্টি মানে কি বর্গের সমষ্টি, মানে সেই দুটোকে বর্গ করে আর সমষ্টি কত 117। ঠিক আছে, তো অঙ্কটা করি তাহলে আমরা চলো। তো ধরি ধনাত্মক ছোট সংখ্যাটি কত হবে। ঠিক আছে, এক্স ধরলাম, ধরি এটা কত নম্বরের অংশ 1.3 লেসনের একের অঙ্ক। ঠিক আছে, তাহলে কি লিখবো কি, ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড ছোট সংখ্যাটি, ঠিক আছে, ছোট সংখ্যাটি এক্স, ঠিক আছে, এবং এক্স হলো তাহলে এবং বড় সংখ্যাটি কত। তাহলে যদি এখানে বলে যে 3 ডিফারেন্স, তাহলে বড়টা কত হবে x+3, এটাই তো হবে, তাই তো। তাহলে একটা হচ্ছে x এবং একটা হচ্ছে x+3, তাহলে ডিফারেন্স কত 3। এবার বলছে এই দুইটার বর্গ কত 117 দেওয়া আছে, তাহলে বর্গ মানে কি, তাহলে আমরা এখানে 57 সারে লিখতে পারি, একবার লিখে দিলাম, তাহলে ছোট হিসেবে অঙ্কটা 57 সারে বর্গ মানে কি দুইটার উপর স্কোয়ার, তাহলে এক্স এর উপর স্কোয়ার, আর এখানে বলছে বর্গের সমষ্টি 117, বর্গ মানে এক্স এর উপর স্কোয়ার প্লাস x+3 তারপর স্কোয়ার সমান কত 117। খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য অঙ্কটা। তো আমরা এটাকে কিভাবে সলিউশন করবো, দেখো এটাকে আমরা a+b হোল স্কয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এখানে কি পাচ্ছি x² প্লাস x² প্রথমে পেয়ে যাচ্ছে, এটা a+b হোল স্কয়ারের সূত্রে ভাঙলে কি হবে x² প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকে 9, তাই তো, সমান কত আসছে 117। এবারে করবো কি x², দুইটা x² তাই 2 লিখবো আমরা, 2x² প্লাস 6x, আর এখানে 9 থেকে 117 থেকে 9 বাদ দিলে কত হবে, মোটামুটি এটা যদি এদিকে চলে আসে তাহলে কত হবে 108, এটা মাইনাস হয়ে গেলো সমান 0। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এটা এবার মিডিলটা ফ্যাক্টর করবো আমরা, যে 2 দিয়ে দুটোকে ভাঙা হবে, তাহলে x² প্লাস 3x, মানে 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলাম, তাহলে কত 54, ঠিক আছে, সমান কত 0। তাহলে এখানে পাবো কি আমরা, তাহলে x², তাহলে 54কে যদি আমরা করি মিডিলটার ফ্যাক্টর করি, ঠিক আছে, তাহলে কত পাবো আমরা 54কে, আর ডিফারেন্স কত হবে 3 হবে। 54কে এমন করে ভাগ করবো তাতে ডিফারেন্স 3 হবে, আর যোগ গুণ করলে কত হবে 9 হবে। তাহলে 6 9 54, 6 আর যদি 9 যদি আমরা গুণ করি 54 হবে, 9 থেকে 6 বাদ দিলে কত হবে 3 হবে। তাহলে আমরা কি এখানে 9x লিখবো, সেখান থেকে 6x বাদ মাইনাস 54, ঠিক আছে, সমান কত 0। তাহলে দেখো এই 9 আর 6 বাদ দিলে 3 হবে, ঠিক আছে, যেহেতু প্লাস পড়ো এখানে প্লাস আছে, আর এটা গুণ করলে কত 54, ঠিক আছে, এখানে কিছু নাই শুধু এক আছে, সেটা 54টাই হবে। তাহলে এখানে এই দুইটা থেকে কমন কি হবে, x কমন হবে, তাহলে x কমন নিলে পড়ে থাকলো কি x প্লাস কত 9, আর এই দুটো থেকে কমন কি নেবো 6 যদি কমন নিই তাহলে x পড়ে থাকলো, আর 6কে 54তে ভাগ করলে কত 6 9 54, ঠিক আছে, সমান কত 0, এখানে প্লাস দেবো কারণ এখানে মাইনাস আছে, তার জন্য প্লাসে মাইনাস মাইনাস হবে, ঠিক আছে, সমান কত x মাইনাস 6 একটা বাইরে পড়ে আছে, x মাইনাস 6 হলো একটা, আর একটা আছে x প্লাস 9, ঠিক আছে, তো সমান 0। তাহলে এখানে দেখো একটা দুইটা আমরা পাচ্ছি, একটা দুইটা ফাংশন পাচ্ছি, একটা x মাইনাস 6 সমান কত 0 সমান x সমান কত 6, আর একটা পাচ্ছি x প্লাস 9 সমান কত 0, ঠিক আছে, এটা পেলাম। তাহলে x সমান কত -9, ঠিক আছে। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কোনটা আমরা ধরবো, সবসময় পজিটিভটা ধরবো, তাহলে অতএব ছোট সংখ্যার অতএব এটাই ধরবো, আর এটা আমরা ধরবো না, তাহলে অতএব ছোট সংখ্যাটি কত 6 এবং বড় সংখ্যাটি 9, ঠিক আছে। তাহলে ছোট সংখ্যার -9টা আমরা নেগেটিভ, সেটা আমরা এই মানটাকে ধরবো না, এটাকে বাদে প্রযোজ্য নয় বলে লিখে দেবো, ঠিক আছে। তো মোটামুটি এটাই হবে। তারপরে চলো আমরা নেক্সট অঙ্ক যেটা আছে, দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষায় 18 মিটার বেশি,
তাহলে ভূমি যেটা হবে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমার যদি এখানে উচ্চতা যদি এক্স ধরা হয় তাহলে ভূমি কত হবে, দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে 2x + 18, তাই তো এটা হবে। তাই ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা করি। তো চলো আমরা এখানে অঙ্কটা যদি করি তাহলে চলো অঙ্কটা এখানে করি। 2 নম্বর অঙ্ক কি বলছে, তাহলে ধরি ত্রিভুজের উচ্চতাটা কত হবে, x মিটার। ধরি ত্রিভুজের উচ্চতা x মিটার, ঠিক আছে, তো x মিটার হলো, এবং ভূমিটা কত হবে, এবং ভূমি কত বলছে, দ্বিগুণ অপেক্ষায়, এখানে বলেছে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তার দ্বিগুণ মানে কি 2x + 18, ঠিক আছে, মিটার, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল জানি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে হাফ মানে কি 1/2, ভূমি মানে কত ছিল, এই তো 2x + 18, এটা হবে ইন্টু কত, x মিটার, ঠিক আছে, এটা পেলাম। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে এখান থেকে 2 কমন নিলে কত হবে, 1/2 গুণিত 2, তাহলে x পড়ে থাকলো +9, এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম এটাকে, ইন্টু x, তাহলে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি, x কে x গুণ করলে কত হবে, x² + 9x, ঠিক আছে, x² - 9x মিটার, এটা হলো আমাদের। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 360 বর্গমিটার, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে দিয়ে লিখবো আমরা, শর্ত অনুসারে দিয়ে লিখবো এখানে x² 9x সমান কত, 360 মিটার বর্গমিটার, ঠিক আছে। এটাকে আমরা মিটার ফ্যাক্টর যদি করি তাহলে x² + 9x - 360, তাই তো, সমান কত, 0, এটা নিয়ে আসি। তাহলে এটাকে যদি আমরা করি 24কে 15 দিয়ে গুণ করলে 360 আসবে, 24 থেকে 15 বাদ দিলে 9 হবে, ঠিক আছে। তো আমরা x² + 24x - 15x - 360 সমান কত, 0, এটা আসবে। তাহলে এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিলে কি, x + 24 - 15 থাকবে, 15 যদি কমন নিই এখানে, তাহলে এখানে x মাইনাস, এটা মাইনাস দেবো না প্লাস দেবো, 24, যেহেতু এটার সঙ্গে এটা ম্যাচ করাতে হবে, সমান 0, এখানে মাইনাস আর এখানে প্লাস দিয়েছি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, x - 15, আর এখানে কি আছে, x + 24 সমান কত, 0, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এটা x মাইনাস একটা 15 পাচ্ছি সমান কত, 0, আর একটা পাচ্ছি কি x + 24 সমান 0, তাহলে x সমান কি 15 আর x মাইনাস কত, 24, ঠিক আছে। তাহলে এখানে উচ্চতা কত, এটা নেগেটিভটা আমরা এখানে ধরবো না, এটা নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভটা বাদ দিয়ে ধরবো, পজিটিভটা ধরবো সবসময়। তাহলে অতএব ত্রিভুজের উচ্চতা কত মিটার, 15 মিটার, এবং ভূমি কত, দ্বিগুণ মানে কি 15 দুগুণে 30, 15 আর কত 18 মিটার বেশি, এখানে বলে দিয়েছিল, ঠিক আছে। তাহলে 15 দুগুণ 30, 30 আর 18 তো কত হয়, 48 মিটার, তাই তো। তাহলে এখানে কি বলতে বলেছে আমাদেরকে, উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা ভূমিটাও লিখতে পারি, তাহলে 48 মিটার, ঠিক আছে, 48 মিটার। তো যাই হোক, এটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা তো ইম্পর্টেন্ট নয়, তো 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 মিটার, ঠিক আছে, এবং এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে একটা গাড়িতে বেশিক্ষণ সময় লাগছে, একটা গাড়িতে 2 ঘন্টা কম সময় লাগছে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি গতিবেগ 5 কিমি, ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ি গতিবেগ হিসাব করে লিখি। তো চলো অঙ্কটা আমরা করব। তো আগে বোঝো ভালো করে,
তো মোটর গাড়ি গতিবেগ যদি এক্স মিটার ধরা হয় তাহলে 5 কিমি বেশি ঘন্টায়, তাহলে কি জিপ গাড়ি গতিবেগ কত? 5 কিমি বেশি, তাহলে x+5 হবে, তাই তো? এই 1-2 ঘন্টা সময় ডিফারেন্স কত সময়, দুজনে যাচ্ছে কত 200 মিটার। মোটর গাড়িটাও 200 মিটার যাচ্ছে আর জিপ গাড়িটাও 200 মিটার যাচ্ছে। তাহলে যদি একজনের x কিমি হয় গতিবেগ হয়, তাহলে 200 কিমি যেতে যতটা সময় লাগবে, আর যদি 5 কিলোমিটার বেশি জোরে যদি চলে তাহলে তাকে কতটা সময় লাগবে? তাকে কম সময় লাগবে। তো ওই যে দুটা সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এটাই। তো অঙ্ক করার আগে অঙ্কটা বুঝে নিতে হবে, তাহলে একটু অঙ্কটা সুবিধা হবে। তো চলো প্রথমে কি বলছে, তো 4 নম্বর অঙ্কটা দেখবো। আগে মোটর গাড়ি গতিবেগটা ধরি এক্স মিটার, ঠিক আছে? মোটর গাড়ি ধরি, মোটর গাড়ি গতিবেগ কত? এক্স মিটার, তাই তো? মোটর গাড়ি গতিবেগ কত? এক্স কিমি, মিটার না, সরি, এটা আমরা মিটার, এখানে কি বলেছে কিমিতে বলেছে, এখানে কিমি আছে, সে তো আমরা কিমিতে বের করব, কিমি, ঠিক আছে? এক্স কিমি লিখলাম। তাহলে এটা যদি x কিমি হয় তাহলে জিপ গাড়ি, মানে একটা তো জিপ গাড়ি ছিল, তাই না? হ্যাঁ, জিপ গাড়ি। তাহলে জিপ গাড়ি গতিবেগটা কত হবে? তাহলে জিপ গাড়ি, অতএব জিপ গাড়ির গতিবেগ কত? x+5 কিমি। এটা তো হচ্ছে, তাই তো? এবার দুটো গাড়ি কত কিলোমিটার যাচ্ছে? এখানে 200 কিমি যাচ্ছে, তাই তো? তাহলে এই যে মোটর গাড়ি যদি 200 কিমি যায় তাহলে তার সময়টা কত কিমি লাগবে? তাহলে প্রথমে দেখো, যদি 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে কত? লাগবে 200 কিমিকে তার স্পিড দিয়ে ভাগ করব, তাহলে 200/x, তাই তো? ঘন্টা, এটা হয়ে গেল। তারপরে সেম একই জিনিস, 200 কিমি যেতে জিপ গাড়ি সময় লাগে কত? 200 প্লাস গতিবেগটা কত ছিল জিপ গাড়ি? x+5, তাহলে x+5 দিয়ে ভাগ করব, ঘন্টা। এবার দেখো, তার প্রথম গাড়িটা এটা লাগছে, দ্বিতীয় গাড়িতে এটা লাগছে, এই দুইটা যে সময় পার্থক্য কত ঘন্টা বলে দিয়েছে এখানে? 2 ঘন্টা, ঠিক আছে? তাহলে শর্তানুসারে লিখবো, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হবে? আমরা এই ওপরটা থেকে নিচেরটা বিয়োগ দিলে 2 ঘন্টা পাবো। তাহলে শর্তানুসারে লিখবো যে 200/x-200x+5 সমান কত? 2 ঘন্টা, ঠিক আছে? দেখো দুই জায়গাতে 200 আছে, তাহলে 200টাকে আমরা কমন নিয়ে নিই। তাহলে 200টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1/x থাকলো, মাইনাস 1/x+5 সমান কত? 2, ঠিক আছে? তো আমরা যে 2 দিয়ে এখানে বাদ চিহ্ন দিব, এটা হ্যাঁ 200 কমন নিয়েছি, 1/x পড়ে থাকলো, 1/x+5 পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে এখানে করবো কি, তো এই যেখানে পড়ে আছে x+5, ঠিক আছে? এটাকে আছে, আমরা যদি এটাকে এটা দিয়ে কাটাকাটি করি তাহলে কি হয়ে যাবে? 100 হয়ে যাবে, তাই তো? চলো আমরা 1/x, এটাকে আমরা যদি এটাকে ভগ্নাংশে করে নিই, ঠিক আছে? x×x+5, ঠিক আছে? তাহলে এখানে x+5 হবে মাইনাস x, তাহলে এটা কেটে দিলাম, তাহলে 2 এই 200টার দিকে নিয়ে চলে এলাম, তাহলে 1/100, ঠিক আছে? 100 পড়ে থাকলো, তাহলে এখানে কি পারো? 5/x² + 5x 1/100, তাই তো? এটা থাকছে, তাহলে এখানে কি হবে? x² + 5x, আর 500কে 1কে 5 দিয়ে গুণ করে 500 হবে, 500টা সমানের ওদিকে হবে, যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে কি হবে? -500 হয়ে যাবে, সমান কত? 0, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? x², 500কে দুটো সংখ্যা দিয়ে গুণ করবো, যাতে ভাগ করব যাতে 500 হয় গুণ করলে, আর করলে যোগ বিয়োগ করলে 5 হবে। তাহলে আমরা যে 25কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে কি 500 হবে? তাহলে 25x - 20x মাইনাস কত? 500 সমান কত? 0, ঠিক আছে?
এটা হবে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 25, এটাকে কমন নিলে কি হবে এক্স ইন্টু এক্স, দেখো এই দুটো থেকে কমন নিলাম এক্স আর এক্স মাইনাস 25, ঠিক আছে, মাইনাস এখানে 20 কমন নেব, তাহলে এক্স প্লাস 20কে 200 দিয়ে ভাগ করলে কত হবে, সরি 500কে যদি 20 দিয়ে ভাগ করে দিই কত হবে 25 হবে, তাই তো, সমান কত 0। তাহলে এখানে দুইটা ফাংশন পাচ্ছি এক্স প্লাস 25, একটা হচ্ছে কত এক্স মাইনাস 25 সমান কত 0, ঠিক আছে। তাহলে এখানে দুইটা ফাংশন পেয়ে গেলাম আমরা, তাহলে একটা লিখবো তাহলে এক্স, এটা আমরা এক্স প্লাস 25 সমান কত 0 একটা পেলাম, আর এখানে এক্স মাইনাস 20, না এটা একটা 20 হবে, ঠিক আছে, একটা 25টা লিখে নিয়েছি, তাহলে 20 সমান কত 0, তাহলে এক্স সমান কত -25 আর এক্স সমান 20। তাহলে এখানে দেখো আমরা নেগেটিভ মানটা কোনো সময় ধরবো না, সবসময় পজিটিভ মানটা ধরবো, সেহেতু পজিটিভ মানটা যদি ধরি তাহলে এখানে উত্তরটা কি পাবো আমরা, কি বলেছে দেখো, তাহলে জিপ গাড়ির গতিবেগটা কত হবে, আমরা এক্স এর মানটা কার ধরেছি, যে এই যে মোটর গাড়ি গতিবেগ কত এক্স কিমি, তাহলে এখানে মোটর গাড়ি গতিবেগটা পাবো এক্স কিমি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোটর গাড়ি গতিবেগ কত এক্স কিমি এবং জিপ গাড়ি গতিবেগ কত 5 কিমি বেশি, তাহলে একটু 25 কিমি, তাহলে অতএব লিখবো মোটর গাড়ির গতিবেগ কত 20 কিমি, তাই তো, পার ঘন্টা, এবং জিপ গাড়ি গতিবেগ 5 কিমি বেশি, 20 থেকে 5 যোগ করে দেবো, তাহলে 25 কিমি পার আওয়ার, ঠিক আছে, পার ঘন্টা হয়ে গেল। তো এখানে মোটামুটি যে আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। তারপরে চলে যাও, এখানে অঙ্ক যেটা ইম্পর্টেন্ট আছে, একটা আয়তকার জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার এবং পরিসীমা এত, তাদের আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তারপরে 7 নম্বর কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো 7 নম্বর প্রশ্নটা যদি আমরা করি, কিংবা এটাও 5 নম্বরটা ইম্পর্টেন্ট বলা যায়, কিন্তু চলো আমরা এক কর থেকে সব অঙ্কগুলোই করি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো 5 নম্বর অঙ্কটা কি আছে, তো দেখো এখানে কি আছে, যে আমাদের আয়তকার জমির ক্ষেত্রফল 200 বর্গ কিমি মিটার এবং পরিসীমা 180 মিটার হলে, যেখানে বলছে 180 মিটার হলে অমিতাদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি, তাই তো। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা ক্ষেত্রফল বলে দিয়েছে, তাই তো, যদি আমরা, আর পরিসীমা 180 মিটার, তাই তো, তাহলে জমির দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে প্রস্থকে আমরা এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, তাই তো, কিংবা প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য বের করতে গেলে 2000কে x দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা, তাই তো, এটা করতে পারি। তো চলো আমরা একটা ধরি, দেখো অঙ্কটা ভালো করে, তাহলে এখানে বলছে কি ক্ষেত্রফল কত বলে দিয়েছে 2000 বর্গমিটার, ঠিক আছে, ক্ষেত্রফল কত বলে দিয়েছে 2000 বর্গমিটার। তাহলে এখানে বলেছে আমরা ধরবো 5 নম্বরের অঙ্কটা, আমরা এখানে করবো অঙ্কটা, ঠিক আছে। ধরি আয়তকার, তোমরা একটু বইটা সঙ্গে রাখবে তাহলে অঙ্কটা বুঝতে পারবে। ধরি আয়তকার জমির দৈর্ঘ্য x মিটার, তাই তো, তাহলে প্রস্থটা কত হবে, যে ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল এখানে কত ছিল 2000 বর্গমিটার, তাহলে 2000কে x দিয়ে ভাগ করব, ঠিক আছে, তাহলে 2000কে x দিয়ে ভাগ করব মিটার, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, একটা তো পেলাম। তারপর দ্বিতীয়টা কি বলছে, এটা হলো, তাহলে আমার আর পরিসীমা কত বলে দিয়েছে, দেখো এখানে পরিসীমা 180 মিটার, তাই তো, পরিসীমা 180 মিটার যদি বলে তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে পরিসীমা কত, তাই পরিসীমা, এটা যদি পরিসীমা বের করতে যায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত x আর প্রস্থ কত 2000 বাই x মিটার, এটা প্রস্থ হয়ে গেল। তাহলে এটার সঙ্গে 180 সমান দিলেই তো হয়ে যায়, তাই না। তাহলে শর্তানুসারে লিখবো আমরা, তাহলে এখানে কি লিখবো 2 ইন্টু
এক্স প্লাস 2000 বাই কত এক্স সমান 180, তাই তো? এটাই হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো, আমরা বাদই লিখবো যে আমরা দুইটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লসাগু দেবো, তাহলে এক্স লসাগু হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000, ঠিক আছে, আর 180 কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে তাই তো? এটাকে যদি কাটাকাটি করি তাহলে 90 আসবে। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2000, ঠিক আছে, আর এখানে এক্স কে 90 দিয়ে গুণ করলে কি হবে, 90x সমান 90x। তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখানে পাবো কি, এক্স স্কোয়ার 90xটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস 90x প্লাস 2000, তাই তো? 2000 হলো সমান কত, 0। তো 90x কত, 2000কে 4 5 20, তাহলে 50 আর 40 যদি গুণ করা হয় তাহলে কত আসবে, 50 আর 40 যদি গুণ করা হয় তাহলে মোটামুটি তোমার 2000 আসবে, তাই তো? তাহলে এখানে যোগ করলে কত, 90 আসবে, তাই তো? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x 50x, ঠিক আছে, 50x মাইনাস 40x প্লাস 2000 সমান কত, 0। এগুলো মুখোমুখি করা যায়, তাহলে এখানে দুইটা থেকে কমন কি নেবো, এক্স কমন নেবো, তাহলে এক্স মাইনাস কত, একটা 50, আর এখানে মাইনাস 40 নেবো, তাই তো? 40 কমন নিলে এক্স মাইনাস 50, সেম একই জিনিস এটা হবে। তাহলে এখানে কি হবে, এক্স প্লাস মাইনাস 40, আর একটা আছে এক্স মাইনাস 50 সমান কত, 0, ঠিক আছে, এটা হবে। তাহলে এখানে দেখো দুইটা ফাংশন পাবো, এক্স মাইনাস 40 সমান কত, 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস 50 সমান কত, 0। তাহলে এক্স সমান কত, 40, আর এখানে কত হচ্ছে এক্স সমান 50। তাহলে দুইটাই কিন্তু আমরা মান ধরতে পারি, ঠিক আছে। তো আমরা দৈর্ঘ্যটা সবসময় বেশি ধরবো আর প্রস্থটা সবসময় কম ধরবো, তাই তো? আর দেখো আমরা যদি প্রস্থ ধরি, দৈর্ঘ্য যদি ধরি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড় হয়, তাহলে আমরা যদি দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য 50 যদি ধরি, অতএব দৈর্ঘ্য 50 মিটার, তাই তো? তাহলে প্রস্থটা কত হবে, প্রস্থটা 2000 থেকে কত 50 ভাগ করব, তাই তো? 0 করে দিলাম, 4 5 20, তাহলে 40, তাই তো, সমান 40 মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত হবে, 50 মিটার, এবং প্রস্থটা কত হবে, 40 মিটার, ঠিক আছে। তাহলে নেক্সট যে প্রশ্নটা আছে আমাদের 5 নম্বরের অঙ্কটা হয়ে গেল। দেখো এবার 7 নম্বরের অঙ্কটা দেখো। 5 নম্বর 6 নম্বরের অঙ্কটা অত ইম্পর্টেন্ট না, তো তো 7 নম্বরের অঙ্কটা দেখবো, আমরা করব। তো 7 নম্বরের অঙ্কটা কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা পড়ার মতো। আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চার 11:1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেই। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করতে হবে হিসাব করে লিখি, তাই তো? তাহলে এখানে এই দুটো প্রশ্ন আছে। প্রথম হচ্ছে একটি আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটিকে 11:9 দুটো নল দিয়ে কি বলেছে, 11:9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। একটা যদি x মিনিট নেয় তাহলে অপরটা কত মিনিট নেবে, x + 5 মিনিট, তাই তো? দুইটা নলের ডিফারেন্স কত, 5 মিনিট। একটাতে 5 মিনিট বেশি নেয়, একটাতে কম নেয়, সময় নেয়। প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। দেখো অঙ্কগুলো এক লাইনে কিংবা 2 লাইনে শর্টকাটের ট্রিক যেটা আছে সেটা করা যায়, কিন্তু তোমাদের যেহেতু 10-এর প্রশ্ন, সেহেতু একটু তোমরা অঙ্কগুলো বড় করে করতে হবে। চলো আমরা বড়ভাবে অঙ্কটা করি। তো দেখো 7 নম্বরের যে অঙ্কটা, তো আমাদের স্কুলে চৌবাচ্চা একটি নল আছে, নল দুটি দিয়ে, তাহলে প্রথম এখানে কি বলছে, প্রথম যে নলটাতে করবে, দুটো নলের মধ্যে ডিফারেন্স কত, 5 মিনিট, তাই তো? তাহলে ধরি প্রথম নলটি চৌবাচ্চাটি সময় নেবে কত, x মিনিট, তাই তো? এটাই ধরবো আমরা, এটা ধরি করি, দেখি কত দূর আগে। ধরি
প্রথম নলে সময় কত এক্স মিনিট, তাই তো? তাহলে দ্বিতীয় এবং দ্বিতীয় নলে সময়, দ্বিতীয় নলে সময় কত নেবে? 5 মিনিট বেশি, এখানে 5 মিনিট বলে দিয়েছে, তাহলে এক্স প্লাস কত 5 মিনিট, তাই তো? তাহলে তারা প্রথম নলটি দেখো এক্স মিনিটে পূর্ণ করছে, তাহলে এটা 1 মিনিটে কত পূর্ণ করবে, ঠিক আছে? এটা আমরা হিসাব করে নেব। তাহলে প্রথম নলটি তাহলে 1 মিনিটে পূর্ণ কত করছে? 1 মিনিটে কতটা পূর্ণ করছে? 1/x অংশ, তাই তো? 1/x অংশই তো পূর্ণ করবে। দ্বিতীয় নলটা ঠিক এভাবেই, দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করবে কত? 1/x + 5 অংশ। তাহলে দুটো নলই কিন্তু যদি x মিনিটে পূর্ণ করে আর একটা x + 5, তাহলে একটা নল, প্রথম নলটা 1 মিনিটে কত করবে? 1/x অংশ, আর দ্বিতীয় নলটা 1/5 অংশ। এবার হচ্ছে এই দুইটা নল যদি একসঙ্গে লাগানো থাকে, ঠিক আছে? দুইটা নল তো 1 মিনিটে পূর্ণ করছে এটা। এবার দুইটা নল যদি একসঙ্গে লাগানো থাকে, তাহলে দুইটা 1 মিনিটে কত অংশ জল পূর্ণ করবে? এই অংশটা আর এই অংশটা, দুটোতেই নল পূর্ণ করবে, তাই তো? তাহলে দুটি নল আমরা এখানে লিখবো, দুটি নলে 1 মিনিটে জল পূর্ণ করে 1/x অংশ। প্রথমটাতে এটা করবে 1 মিনিটে, আর দ্বিতীয়টা 1 মিনিটে x + 5 অংশ, তাই তো? অংশ। তাহলে এটাকে আমরা যোগ করে কত আসছে দেখি আগে। যোগ করলে কত আসবে? x লসগু হবে x + 5, তাহলে এখানে x + 5 লসগু হবে, তাহলে এখানে কি হবে? x কেটে দিলাম, তাহলে x + 5 + x, ঠিক আছে? অংশ। তাহলে কি হবে? 2x + 5, আর এখানে কি হবে? x² + 5x, এটা গুণ করলে এই অংশটা আসবে, তাই তো? তারা এটাকে কত মিনিটে পূর্ণ করছে? দুইটা নল 1 মিনিটে পূর্ণ করছে, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, এত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে 11 পূর্ণ 9 মিনিটে। এখানে কিন্তু দেখো এই যে আমরা লিখলাম 1 মিনিটে পূর্ণ করছে এতটা, তাই তো? তাহলে 1 মিনিটে যদি পূর্ণ করে এতটা, তাহলে সম্পূর্ণ জলটা পূর্ণ করতে কতক্ষণ লাগবে? তাহলে এটাকে আমরা উল্টে দিব, লবটাকে হর করে দেবো আর হরকারটাকেও লব করে দেবো, তাহলে আমাদের অঙ্ক সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা শর্তানুসারে লিখবো, তাহলে এই যে 1 মিনিটে জল পূর্ণ করছে এতটা, তাই তো? তাহলে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে? এটাকে উপরে করে দেবো আর এটাকে নিচে করে দেবো, তাহলে এটা হয়ে যাবে এই সময়টা, টোটাল সময়টা x² + 5x / 2x + 5, ঠিক আছে? এই সময়টাতে জল কিন্তু পূর্ণ করে দিবে, ঠিক আছে? এই সময়টাতে এটা কত সময়? এটা দেখো বইয়ের দিকে দেখো, এখানে কত বলে দিয়েছে? 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়, তাই তো? এখানে কিন্তু নল দুটো পূর্ণ করছে 11 পূর্ণ 1/9 মিনিটে, আর এখানে আমরা বের করে নিয়েছি কত? এটাকে উল্টে দিলাম, মানে এই অংশটা 1 মিনিটে করছে এতটা, তাহলে উল্টে দিলে কি হবে? পুরো মিনিটটা বেরিয়ে যাবে যে কত মিনিটে জল পূর্ণ করলো। তাহলে এটা কিন্তু পুরো ওটা 11 পূর্ণ 1/9 পেয়েছিলাম, তো 1/9 হলো। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ গোটা করি, তাহলে কি হবে? চলো আমরা এটাকে চলো এখানে গোটা করি আর লাইন x² + 5x, আর এখানে 2x + 5, তাই না? এখানে যদি এটাকে যদি গোটা করি, 9 11 99, 9কে 11 দিয়ে গুণ করবো প্রথমে, আর উপরেটা কি করবো? যোগ করবো। তো 9 11 99, 99 এর একে কত? 100, আর নিচে কত? 9, ঠিক আছে? এটা আসবে। এবার কোনাকুনি যদি গুণ করি আমরা কি পাবো? 9x² + 5 9 45x, ঠিক আছে? আর 100কে 2x দিয়ে গুণ করলে কি হবে? 100কে 2 দিয়ে গুণ করলে 200x, তাহলে এখানে সমান দিয়ে ওটা লিখবো, সমান দিয়ে 200x প্লাস 5কে 100 দিয়ে গুলো 500, ঠিক আছে? তো নেক্সট পরে যাবো আমরা, দেখো এক্স গুলো আমরা সব সংখ্যাগুলো এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তো 9x² + 45x মাইনাস কত? 200x - 500, যেহেতু মাইনাস করার কারণ হচ্ছে যে সমান ওইদিকে ওরা প্লাস ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা এখানে দেখি,
তো এখান থেকে আমরা একটা মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। তো দেখো আমরা এটা এখান থেকে যদি বিয়োগ দেওয়া হয় তাহলে দেখো 9x² মাইনাস এই 45 থেকে 200x বাদ দিলে কত হবে 155x মাইনাস 500, তাই তো, সমান কত 0। এটাই তো আসছে মোটামুটি নাকি। তো চলো আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, সেহেতু আমরা একটু রাপে অঙ্কটা করি। তাহলে 500কে যদি আমরা ডিভাইডেড করি 500 মানে 15 নিয়ে আসতে হবে ক্যালকুলেশন করে। তো 5 দিয়ে ভাঙলে 100, 5 আবার দিয়ে 5 করি 100, তাই তো। তো এখানে তো না, সরি, এখানে আবার 9 আছে না, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি। 9কে এখানে গুণ করে দিলাম, তাহলে 9 দুগুণী কত 180, তাই তো, এখানে 180 হয়ে গেল। তাহলে 5 5 25, তো 5 5 দেখো 5, এটাকে যদি গুণ করা হয় তাহলে কত হবে 5 5 25, 25 আর 18, তাই তো। 25 থেকে এটা 155 হবে, ঠিক ঠিক ঠিক, আমি আমি সেজন্য মিলাতে পারছিলাম না। 155, ঠিক আছে। তাহলে দেখো 180 থেকে 55 বাদ দিলে 180 থেকে 25, 5 5 25 বাদ দিলে কত হবে 155। তাহলে আমরা এটা লিখে দিব, ঠিক আছে। তাহলে 9x² মাইনাস কত 180, 180x মাইনাস কত 55 না বা 25, এর বিয়োগ দিলে কত হবে -55, ঠিক আছে। তাহলে এখানে 180x থেকে 25 বাদ দিলে কত হবে 55x, ঠিক আছে। একটা প্লাস দেবো একটা মাইনাস দেবো, এটা প্লাস দেবো। তাহলে কি হবে এখান থেকে কি কমন হবে দেখো তো, এখান থেকে আমরা যদি 9 কমন নিই তাহলে x² মাইনাস 9x কমন নেব। 9x কমন হলে 9 দুগুণে 18, তাই তো, 20 হবে, ঠিক আছে। x² দিব না আমরা, তাহলে এখানে 2টা x পেয়ে গেলাম। আর এখানে কি হবে প্লাস 25 কমন যদি নিই তাহলে কি পাবো x, আর এখানে -20, তো মোটামুটি মিলে গেল। তাহলে এখানে কি হবে 9x প্লাস কত 25, ঠিক আছে। আরেকটা পেলাম কি x মাইনাস 20 সমান কত 0। তাহলে 9x প্লাস কত 25 সমান কত 0, আর x মাইনাস 20 সমান কত 0। তাহলে x সমান কত, এটা -20 মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে এটা x সমান কত হবে -25টা উপরে হয়ে যাবে 25, আর এখানে 9, ঠিক আছে। তো আমরা এখানে দেখো অঙ্কটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। তো আমরা সবসময় পজিটিভ মানটাকে ধরবো, ঠিক আছে, নেগেটিভ মানটাকে ধরবো না। তাহলে এখানে কি ধরেছিলাম যে প্রথম নল, যে এখানে দেখো প্রথম নল সময় নেই 5 মিনিট, না সরি x মিনিট, আর দ্বিতীয় নলে x + 5 মিনিট, তাহলে 5 মিনিট ডিফারেন্স। তাহলে প্রথম নলে সময় লাগছে কত 20 মিনিট। তাহলে লিখবো প্রথম নলে সময়, অতএব লিখবো, হ্যাঁ, সময় নেই কত মিনিট 20 মিনিট, এবং দ্বিতীয় নলে সময় নেই কত মিনিট, দ্বিতীয় নলে সময় লাগছে কত মিনিট 25 মিনিট। তাহলে মোটামুটি এই অঙ্কটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। তারপরে দেখো পূর্ণা ও পি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর একটা 9এরটা, এখান থেকে একটা অঙ্ক পড়বেই তোমাদের পরীক্ষায়। পূর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা একা কাজ পূর্ণা যে সময় নেবে পীযূষ তার থেকে 6 দিন বেশি সময় নেবে। পূর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারলো হিসাব করে লিখি, ঠিক আছে। তো পূর্ণা আর পীযূষ কাজটা করছে, তাহলে একজনের যে সময়টা নেবে তার থেকে আরেকজন 6 দিন বেশি নেবে, আগের মতোই অঙ্ক। তাহলে একজনের যদি এক্স দিন নেয় তাহলে দ্বিতীয় জন কত নেবে বেশি দিন নেবে, 6 দিন বেশি নেবে, তাহলে x + 6। আমরা যদি উল্টো করে করি যে একজন যদি x দিন নেয় তাহলে ওর জন্য x - 5, x মানে 6 দিন, সরি 6 দিন কম নেবে, সময় নেবে, বেশি লাগবে। তাহলে x - 6 করতে পারি, একটা মাইনাস দিয়েও করতে পারি, আমরা একটা প্লাস দিয়েও করতে পারি, ঠিক আছে। তো আমরা মাইনাস দিয়ে করবো না, যেহেতু একটু ক্যালকুলেশন একটু ভুল করে দিতে পারো তোমরা, বুঝতে পারবে না, সেটা আমরা প্লাস দিয়ে করবো, ঠিক আছে। তো চলো আমরা অঙ্কটা করি। আটের অঙ্কটা,
দেখো তাহলে এখানে কি বলছে, পূর্ণা ও পীযূষ কোনো একত্রে 4 দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা কাজ করলে পূর্ণা যে সময় নেবে পীযূষ তার চেয়ে 6 দিন বেশি নেবে। তাহলে পূর্ণা কতদিন সময় লাগছে, এক্স ধরি এক্স দিন, তাহলে পীযূষ কত 6 দিন বেশি নেবে, তাহলে এক্স প্লাস সিক্স ধরি পূর্ণা কাজটি কতদিন সময় নেবে, এক্স দিন। তাহলে পীযূষ কতদিন নেবে, পীযূষ সময় এক্স, এটা ভাষাটা ভুলে এক্স দিনে সম্পূর্ণ করে, ঠিক আছে, এক্স দিনে সম্পূর্ণ করে। আর পীযূষ সময় নেবে কত, 6 দিন বেশি, তাহলে এক্স প্লাস 6, ঠিক আছে, এক্স প্লাস 6 দিন। তাহলে এখানে দেখো তারা কিন্তু দুজনেই কিন্তু এবার কি আমরা যে এখানে করেছিলাম একদিন, ঠিক আছে, একদিনে আমরা আর এটা লিখছি না, তো দুটি নল যে লিখেছিলাম একদিনে, দুজনে তারা একদিনে কত অংশ করবে, তাহলে দুইজনে এক দিনে কাজ করে কত অংশ, দুইজনে প্রথম জন কত করবে 1/x অংশ, দ্বিতীয় জন কত 1/x প্লাস 6 অংশ। আমি এর আগে অঙ্কটা তো বলেছিলাম ভেঙে করেছিলাম, তার জন্য এটা লিখলাম না অংশ, ঠিক আছে, দুইজনে এই অংশটা করবে। তাহলে এই অংশটা করলে কি হবে, এটা হবে এক্স ইন্টু এক্স প্লাস 6, ভগ্নাংশের যোগ হবে, তাহলে এক্স কেটে দিলাম, তাহলে এক্স প্লাস 6 হবে, এক্স প্লাস 6 প্লাস এক্স, তাহলে যোগ করলে কি আসবে, এখানে দেখো 2x হবে, এখানে 2x প্লাস 6, আর এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 6x, ঠিক আছে, 6x অংশ, একদিনে এত অংশ করছে। তাহলে একদিনে যদি এত অংশ করে তাহলে পুরো দিনে কাজটি করবে, এটাকে উল্টে দিব, তাহলে কতদিন সময় লাগবে, একদিন এত অংশ করলে যদি কাজটাকে উল্টে দিই তাহলে ওই দিন লাগবে, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে লিখবো শর্তানুসারে এখানে কি আছে, এটাকে উল্টে দিই, ঠিক আছে, তাহলে এতদিন লাগবে এক্স স্কোয়ার প্লাস 6x, এখানে 2x প্লাস 6, এটা উল্টে দিলাম, মানে এই সময়টা লাগবে, এই সময়টা বলে দিয়েছি দেখো এখানে 4 দিন সম্পন্ন করে, তাহলে এটা সমান 4 লিখে দিই, তাই তো, কিছু না মানে 1, নিচে কিছু না মানে 1, এটাই করবো আমরা। তো আমরা কোনাকুনি গুণ করে নিই, ঠিক আছে, তো কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x, আর 4 দিয়ে গুণ করলে কত হবে, এটা মাইনাস করে দিই আমরা একবারই, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, তো 4 দুগুণে 8x আর মাইনাস 24 সমান কত 0, ঠিক আছে। তো এটা কি করবো এক্স স্কোয়ার মাইনাস বিয়োগ দিলে কত 2x, আর এখানে কত আসবে 24 সমান কত 0, এটা আসলো। তো এটা 24কে মিডিলটা ফ্যাক্টর করলে কি তো 4/24, 4 আর 6, তাহলে 2 আসবে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x, তো 4 6 কত 24, যোগ বিয়োগ করলে 2 হবে, আর এখানে 24 সমান কত 0, ঠিক আছে। তাহলে x সমান কি তো x মাইনাস 6 প্লাস এনে কমন নেব কত 4, তাহলে x মাইনাস কত 6 সমান কত 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা পাচ্ছি কি x প্লাস 4 পাচ্ছি একটা, তাহলে x প্লাস 4 আর একটা কত x মাইনাস 6 সমান কত 0, তাহলে দুইটা পার্ট পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে দেখো আমরা যদি দুইটা অংশকে ভাগ করি তাহলে একটা x প্লাস 4 সমান কত 0, আর একটা হবে x মাইনাস 6 সমান কত 0, ঠিক আছে। তাহলে x সমান কত -4 হবে একটা, আর x সমান 6। তাহলে আমরা পজিটিভটা ধরবো, নেগেটিভটা কোনো সময় ধরবো না, তাহলে আমরা নেগেটিভটা বাদ দিয়ে দিলাম, পজিটিভটা ধরবো। তাহলে পজিটিভটা ধরলে কি পাবো আমরা এখানে, তো এখানে পজিটিভটা ধরছি মানে এখানে অঙ্কটা কি বলেছে ভুলে গেলাম, তা পূর্ণার সময় বা x এর মানটা কত ধরেছি, তাই তো। এখানে আমরা দেখে নিই পূর্ণা কাজটি x দিনে সম্পন্ন করে, তাহলে x সমান কত ধরেছি 6, তাই তো। তাহলে পূর্ণা কত দিনে সম্পন্ন করছে 6 দিনে, তাহলে অতএব লিখবো যে পূর্ণা 6 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে পূর্ণা পূর্ণা কাজটি কত দিনে 6 দিনে সম্পন্ন করে।
আরেকজন কে ছিলেন? পীযুষ। পীযুষ কত করছে? তারা 6 দিন বেশি লাগছে, তাহলে সে 12 দিনে করবে। ঠিক আছে, তাহলে পীযুষ কতদিন সময় নিচ্ছে এটা লিখতে পারো তোমরা, এখানে না লিখলেও চলবে, তা আমি লিখে দিই। পয় দীর্ঘি জয়হস্যু প্যাটকার না, পীযুষ, পীযুষ কাজটি 6 + 6 সমান কত দিন? 12 দিনে সম্পূর্ণ করে। তো দুজনে ক্যালকুলেশনটা বেরিয়ে গেল। ঠিক আছে, তো 9 নম্বর অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক, যেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা দেখো, প্রতি কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরও 3টির বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তো অঙ্কটা দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, তাই তো 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, তাই তো? তাহলে এখানে ধরি আমরা অঙ্কটা দেখো আগে বুঝো ভালো করে। তো অঙ্ক যেটা বলেছে আমাদেরকে, তো এখানে প্রথমে ধরি পূর্বে যেটা ছিল, পূর্বে প্রতি ডজন কলমের দাম কত ছিল? কত? x টাকা ছিল। তাহলে এখন কত হয়েছে? এখন 6 টাকা কমলে, মানে 6 টাকা যদি কমে তাহলে x মানে 6 হলো। তাহলে আগে ছিল x টাকা, তাহলে এখন হয়েছে কত? x মানে 6, 6 টাকা কমলো, তাহলে 3টি বেশি পাচ্ছে 30 টাকায়। তাহলে আমরা যদি একটা কলমের দাম x টাকা হয়, তাহলে 30 টাকায় কটা কলম পাবো? 30/x ভাগ করবো। এবার 6 টাকা দাম কমছে, তাহলে x মানে 6, তাহলে 30 টাকায় কটা কলম পাবো? 30কে x মানে 6 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে 3 টাকা, মানে ওই যে ডিফারেন্সটা থাকবে সেটা 3 টাকা হবে, 3টি কলম হবে। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। তো দেখো কত নম্বর অঙ্কটা যেন ছিল? 9 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো তোমরা বইটা দেখবে, হ্যাঁ, বইটা না দেখলে হয়তো বুঝতে পারবে না। ধরি কলমের পূর্বের মূল্য কত ছিল? x টাকা প্রতি ডজন। তাহলে ধরি কলমের কলমের পূর্বের দাম x টাকা প্রতি ডজন, তাই তো? আর প্রতি ডজন x টাকা পূর্বে ছিল, আর এখন বলছে 6 টাকা কমলে, তাহলে এখন দাম কত? তো আমরা এটা তাহলে এখন কত হবে? এখন দাম 6 টাকা কমেছে, তাহলে লিখবো x মানে 6 টাকা প্রতি ডজন, ডজন। ঠিক আছে, তাহলে আমরা 30 টাকাতে আগে কত কলম পেতাম? তাহলে আগে 30 টাকাতে কলম পেতাম, কলম পেতাম কত? 30/, কত x টি, তাই তো? আর এখন কতটা পাচ্ছি? এবং এখন 30 টাকায় কলম পাচ্ছি কত? এখন দাম হয়েছে 6 টাকা কমে গেছে ডজনে, তাহলে সরি 30 x - 6 টি। ঠিক আছে, এটার সঙ্গে এটা বিয়োগ দিলে 3 হবে, যেহেতু এখানে বলে দিচ্ছে আগের থেকে এখন 3টি বেশি, তাই তো? তাহলে ওটার সঙ্গে এটা বিয়োগ দিলে কত হবে? 3 হবে। তো এখানে শর্তানুসারে দিয়ে লিখবো, কি যে এটা লিখবো আগে, তারপর এটা লিখবো। ঠিক আছে, 30, যেহেতু মাইনাসটা আগে লিখবো, যেহেতু মাইনাস মানে এটা কম আছে, তাহলে কমকে সংখ্যাতে ভাগ করলে এটা হবে বেশি হবে, এটা সবসময় x - 6, আর এটা যেহেতু কিছু নেই 30/x সমান কত? এটা আমরা 3, দেখো ডজন বলেছে না, হ্যাঁ 3টি বেশি কলম পাই, তো এখানে ডজন লিখবো, হ্যাঁ এত ডজন, ডজন, ডজন। তাহলে এটা ডজন আছে, 3টি পাচ্ছে, তাহলে 3টাকে আমরা 12টার মধ্যে 3টা, তাহলে এখানে আমরা ডজন বলে দিয়েছে, আমরা কলমটি ধরছি, তো ডজন, তাহলে 12টার মধ্যে 3টা, এটাকে আমরা ডজনে করে নিলাম, তো এটাও ডজন, এটাও ডজন, এটাও ডজন। ঠিক আছে, তো আমরা 3টে ডজনে পেয়ে গেছি। তো আমরা যদি কাটাকাটি করি, তো চলো
এটাকে কত হবে এক্স প্লাস সিক্স, সরি এটা এক্স মাইনাস আছে, এক্স মাইনাস সিক্স আর ইন্টু এক্স ভগ্নাংশ এটা করলে এটা কত আসবে 3 1/4। তাহলে এখানে 1/4 লিখে নিব, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কি হবে, এটা কাটাকাটি করলাম, এক্স পরে থাকলে 30 এক্স মাইনাস 30কে এক্স দিয়ে গুণ করলে কি 30 এক্স মাইনাস 3 6 18 মানে 180 প্লাস 180 এটা আসবে, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি, 30x কেটে দিলাম, তাই তো। তো আমরা কোনাকুনি গুণ করবো, এখানে 180 পড়ে আছে আর এখানে 4, আর এখানে এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 6x, আর 4কে 180 দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে, এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 720, 4 72, তাহলে 720 সমান কত 0। তাহলে 720কে দুইটার সংখ্যাতে ভাগ করব, এমন করে করব যাতে যোগ বিয়োগ করলে কত হয় 6 হয়। তাহলে 720 আমরা এখানে লসাগু দেবো, 720 দিয়ে যদি লসাগু দিয়ে আমরা 5 দিয়ে আগে দিই তাহলে একটু সুবিধা হবে আমাদের ভাঙতে। তাহলে 5 একে 5 আর 2 22, 4 5 20, ঠিক আছে। 7 একে 7, 2 4 5 20 আর 4 5 20, তাই তো। এবার এটাকে 6 দিয়ে যদি দিই আমরা, তাহলে 2 আর 3 আমরা একবারে ভেঙে নিলাম, তাহলে কত হবে 6 2 12, 4 6 24, 5 6 30 24, ঠিক আছে। তাহলে আমরা দেখো 5 6 30 থেকে 24 বাদ দিলে কত হবে 6 হবে, 30 থেকে 24 বাদ দেবো, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 30x প্লাস 24x সমান মাইনাস 720 সমান কত 0, ঠিক আছে। তাহলে এখানে করবে কি এক্স কমন নেব, তাহলে এক্স কমন নিলে পরে থাকবে কি 30, এখানে কমন নেব কত 24, এখানে 24x হবে, হ্যাঁ 24x, তাহলে এক্স কমন নিলাম, তাহলে মানে এখানে কত থাকবে 30, ভাগ করলে এটাই আসবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 24 সমান কত 0 আর এক্স মাইনাস 30 সমান কত 0, তাহলে এক্স সমান কত 30 আর এক্স সমান কত মাইনাস 24। এই দুইটা ফাংশন পেলাম, ঠিক আছে। যেটা মাইনাস হবে সেটা গ্রহণযোগ্য নয়, যেটা বাদ, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, যেটা প্লাস আছে সেই মানটা আমরা সবসময় ধরবো। তাহলে এখানে এক্স সমান কত 30 পেয়েছি, তাহলে এক্স এর মানটা কি ধরেছিলাম পূর্বের দাম, এক্স টাকা প্রতি ডজন, তাহলে পূর্বের দাম কত, অতএব কলমের পূর্বের দাম কত, কলমের পূর্বের দাম কত 30 টাকা প্রতি ডজন, ঠিক আছে 30 টাকা প্রতি ডজন। আগে তাহলে আগে 30 টাকা ছিল, এখন হচ্ছে কত 6 টাকা কমছে, তাই তো। তো চলো এবার হচ্ছে কি এমসিকিউ গুলো দেখো, এমসিকিউ গুলো একটু দাগ মেরে নেবে তোমরা। একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কি হবে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1 2 3 কোনোটি নয়। তাহলে এখানে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সবসময় দুটি হবে, স্কোয়ার থাকে না, সেটা দুটি হবে, ঠিক আছে। তারপরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, দ্বিঘাত সমীকরণটি হলো বি ইকুয়াল টু নট ইজিক্যাল টু 0, সি নট ইজিক্যাল টু 0, এ নট ইজিক্যাল টু 0, কোনটি নয়। তাহলে এ নট ইজিক্যাল টু 0 হবে, অপশন সি হবে এ নট ইকুয়াল টু 0, তোমাদের এমসিকিউ থাকতে পারে। তারপরে দেখো একটি দ্বিঘাত সমীকরণে চলনের সর্বোচ্চ ঘাত কোনটি, 1 2 3, তাহলে এখানে কোন অপশনটা উত্তর হবে, দ্বিঘাত সমীকরণে চলনের সর্বোচ্চ ঘাত কত 2টি, এখানে যে সমীকরণ বীজ 2টি এটাও, ঠিক আছে। দেখো এই যে সমীকরণটি, এই সমীকরণটি রৈখিক দ্বিঘাত, এটা একটা সলিউশন করতে পারো। তো এটা আমরা শর্টকাটে যদি করি 4 5 20 এক্স আর এখানে 4 5 20, এটা রৈখিক হবে, হ্যাঁ তো রৈখিক হবে। তারপরে দেখো এক্স স্কোয়ার বাই এক্স সমান কত 6, সমীকরণের বীজ বা বীজদ্বয় সমান কত, ঠিক আছে। এখানে দেখো এটা কোন অপশনটা হবে, যদি এটা হয় এক্স স্কোয়ার দিলাম, তাহলে এক্স যদি কেটে দিই আমরা, তাহলে এক্স সমান কত পাবো 6, তাহলে এক্স এর মানটা কত হবে 6, ঠিক আছে। নিচের বিবৃতির সত্য না মিথ্যা লেখো। তাহলে প্রথমে এক্স মাইনাস 3x স্কোয়ার সমান কত এক্স স্কোয়ার মানে 6x প্লাস 9, এটা সত্য হবে না মিথ্যা হবে, এটা ক্যালকুলেশন করে দেখতে হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার এটা মিথ্যা হবে, যদি এক্স স্কোয়ার কেটে গেল তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা হবে। আর এক্স স্কোয়ার এটি সমীকরণ দ্বারা একটি মাত্র বীজ 5,
তাহলে এটা যদি আমরা বর্গমূল করি তাহলে এক্স সমান কত হবে, এক্স এর মানটা কত বেরিয়ে আসবে, প্লাস মাইনাস কত আসবে, 5 আসবে, তাই তো? যদি 5 বেরিয়ে আসে তাহলে আমরা এখানে এখানে প্লাস মাইনাস 5 আসছে, তো একটা মাত্র বীজ বলেছে 5, তাহলে আরেকটা তো বীজ হতে পারে, তাই না? তাহলে এটাও মিথ্যা হবে, তাহলে এটাও মিথ্যা হবে, ঠিক আছে? এটা দুটোই মিথ্যা হলো। তারপরে দেখো সি এরটা, একটি বীজ, এদিকে আর অঙ্ক আছে কি না, অঙ্ক নেই না, এটাই তো। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সমীকরণটি এ সমান 0 এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটা একটি কি হবে, শূন্য স্থান তাই তো, এটা কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ 0, সমীকরণ তো এ ইজিক্যাল টু 0 আর এখানে বলছে বি নট ইজিক্যাল টু 0 হয়, তবে সমীকরণ তো একটি রৈখিক সমীকরণ হবে, ঠিক আছে? এটা কি হবে, রৈখিক সমীকরণ, ঠিক আছে? তাহলে রৈখিক সমীকরণ হবে, রৈখিক হবে। তারপর নেক্সট দেখো কি বলছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজ সমীকরণ দুটি বীজই এক হয়, তাহলে সমীকরণটি হলো, তাহলে সমীকরণটা কি হবে এখানে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয়, দুইটি বীজ যদি এক হয়, তাহলে সমীকরণটি কত হবে, যদি দুটো হয় তাহলে আমরা যদি এখানে ধরি এক্স স্কোয়ার, তাহলে লাস্টে কত দেবো আমরা, 1 দিব, তাহলে এক কত দেবো আমরা, যদি গুণ করি 1 কে 1 দিয়ে গুণ করলে কি একই হবে, আর 1 1 যোগ করলে 2 হবে, তাহলে -2x লিখবো, ঠিক আছে? এটা হবে সমান কত, 0। কারণ হচ্ছে দেখো আমরা এই 2কে এমন 1কে এমন করে ভাগ করব যাতে গুণ করলে 1 হয়, যোগ করলে 2 হয়, তাই তো? 1 কে 1 দিয়ে গুণ করলে একই হবে, আর 1 কে 1 দিয়ে যোগ করলে 2 হবে, এটাই হবে, এটা একমাত্র হতে পারে, তাছাড়া অন্য কোনো নেই। এক্স স্কোয়ার সমান 6x, ঠিক আছে, হয়, তাহলে কি বলছে, সমীকরণের বীজদ্বয় কত হবে, একটা কত হবে এখানে, এক্স স্কোয়ার সমান 6x, এখানে দেখো এক্স স্কোয়ার সমান 6x বলেছে, আর একটা বলেছে কি যে সমীকরণ বীজদ্বয়, তাহলে একটা এক্স স্কোয়ার সমান 0 হবে, একটা 6 হবে, এটা তো হবে, তাই না? তাহলে একটা কত হবে, চলো আমরা অঙ্কটা করি, তো দেখো কি বলছে অঙ্কটা। তো এক্স স্কোয়ার প্লাস 6x, দেখো এক্স স্কোয়ার সমান 6x যদি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x এদিকে নিয়ে চলে এলাম সমান 0, তাহলে এক্স কমন নিলে কি এক্স স্কোয়ার, না সরি এক্স মাইনাস 6 সমান কত, 0, তাই তো? তাহলে এক্স সমান কত, একটা 0 আসলো, আর একটা এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান কত, 6, একটা 0 হবে আর একটা 6 হবে, ঠিক আছে? একটা 0 হবে আর একটা 6 হবে, তাহলে একটা 0 হবে আর একটা 6 হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে অঙ্কগুলো এই পর্যন্তই। যদি তোমরা পারো এই অঙ্কগুলো করে নেবে, নিচের অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তার জন্য আমি আর করছি না। পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে, একটা একটা করে অঙ্কগুলো সবগুলোই করব। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।